স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। স্কটল্যান্ড বলছে বাংলাদেশ 0, চায়না 2। বাঘিনীরা ম্যাচটা হেরে গেছে, কিন্তু বাস্তবতা বলছে ওসব সংখ্যার হাত জিত। লড়াইয়ের জয়টা তো আফ্রিদা ঋতুপর্ণাদের। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে লাল সবুজদের দুর্দান্ত ফুটবলে মুগ্ধ ফুটবলাঙ্গন। প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গেলেও তাতে নেই কারো দুঃখ, আফসোস, লজ্জা কিংবা অভিযোগ। উল্টো এই হারার মাঝেও রয়েছে গৌরব। কি সেটা জানতে চাই, আলোচনা করতে চাই। নারীদের এশিয়ান কাপের জার্নিটা কেমন হলো, কি আছে সামনে, প্রত্যাশা কিংবা সম্ভাবনা। দর্শক, এএফসি এশিয়ান কাপে মিশন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের খেলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আবু সাদাত। আবু সাদাত, আপনাকে স্বাগত। ৭১ খেলাযোগে নিশ্চয়ই ভালো আছেন। বাংলাদেশ যেই খেলাটা উপহার দিয়েছে তাতে মন প্রাণ জুড়িয়ে গেছে। তবে ওই যে ঋতুপর্ণার গোলটা, সেটা যদি হতো তাহলে হয়তো আমাদের আলোচনাটা শুরু করতে আরো ভালো লাগতো। গোল হয়নি সেটা তো আফসোস আছে। আপনার রিপোর্টটাও দেখছিলাম, রিপোর্টটাও ভালো হয়েছে এবং সেখানে যে প্রশংসা করছিলেন আসলে তারপরে আর বলার কিছু থাকে না। আফসোস খানিকটা আছে যে গোলটা হলে হয়তো হতো, এবং ম্যাচ শেষে কিন্তু ঋতুপর্ণাও সেটা বলছিল যদি গোল হতো তার ক্যারিয়ারের হয়তো সেরা গোলই এটা হয়ে যেত। তো গোল হয়নি, নাই হতে পারে, কিন্তু যে আত্মবিশ্বাসটা পেয়েছে, যে পারফরমেন্সটা মেয়েরা দেখিয়েছে এশিয়ান কাপের মতো মানে বড় একটা মঞ্চে, এটাই তো অনেক কিছু। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ পরের দুটো ম্যাচ কেমন করবে না করবে সেই পরের ইকুয়েশন হয়তো পরেই তোলা থাক, কিন্তু যেটা দেখিয়ে দিয়েছে এখন পর্যন্ত অসাধারণ। আসলে মানে সন্তুষ্ট হওয়ার মতো অনেক জায়গা আছে এই ম্যাচে। আপনার রিপোর্টে যেটা বলছিলেন যে ঋতুপর্ণার ওই রকম যেটা চেষ্টাটা ছিল, গোল হয়নি। ওভারঅল টোটাল দলটা খেলেছে, লিপি আক্তারের মতো গোল ডেবু হয়েছে এরকম ম্যাচে, সেখানে তিনি অসাধারণ খেলেছেন। সবকিছু মিলে টিম হিসেবে যে খেলা যায়, এবং আপনি যদি দেখেন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েরা একই রিদমে খেলেছে। আমি খানিকটা ভয় ছিলাম প্রথম 15-20 মিনিট দেখার পরে, মনে হয়েছিল যে এই মেয়েগুলো বোধহয় একটা পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দেবে, পারবে না যে রিদমে খেলছে, কিন্তু একেবারে শেষ পর্যন্ত একইভাবে খেললো। এটা একটা অস্বাভাবিক, অসাধারণ, ভালো লাগার মতো বিষয়। নিঃসন্দেহে আমরা যেটা আন্দাজ করেছিলাম, হয়তো অনেকে মনে করছিলেন যে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলবে চায়না, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। এবং চায়নার কোচ তিনি আসলে ম্যাচ পরবর্তী সময়েও কিন্তু বাংলাদেশের প্রশংসা করেছেন। বিশেষ করে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা এবং মিলি আক্তার, তাদের কিন্তু দুর্দান্ত প্রশংসা করেছেন। সেটা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। একটু বলতে চাই যে খেলাটা দেখে কি মনে হয়েছে কিনা যে একদম ইউরোপীয় স্টাইলে বাংলাদেশ খেলছে, ওই ধরনের ওয়েদার কন্ডিশন সবকিছু মিলিয়ে। আবার প্রতিপক্ষ একটা ব্যাপার রয়েছে, র্যাঙ্কিং নামে ভারে তো চায়না অনেক এগিয়ে ছিল। এখন বাংলাদেশ যে পর্যায়ে এখন খেলছে এশিয়ান লেভেলে, এই পর্যায়ে তো এর আগে কখনোই খেলেনি। ধরেন আমি যদি মাঠের কথাই বলি, যে সারফেসে তারা খেলছে, এইরকম সারফেসে কখনো বাংলাদেশ ম্যাচ খেলার সুযোগ পায় না। কালেভদ্রে হয়তো এই যে যখন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব হয়েছে তখন হয়তো খেলেছে, কিন্তু এই পর্যায়ে যে খেলছে মেয়েরা, এটাই তো অনেক কিছু। আপনি বলছিলেন যে চীনের কোচ বাংলাদেশের আলাদাভাবে প্রশংসা করেছে কয়েকজন খেলোয়াড়ের, এর মধ্যে তো মিলি আক্তার সম্পর্কে চীনের কোচ একটা বলেছে, অনেকটা প্রশ্ন কমন না পড়ার মতো যে ব্যাপারটা হয়, যে পড়ে গেছে একটা প্রশ্ন এসেছে একটা। মিলি আক্তারকে নিয়ে চীনের কোচিং স্টাফ যারা আছেন, গোলকিপার কোচ আছেন বা যারা এর সাথে কৌশল ঠিক করেন, তারা মিলি আক্তারকে ধরাই রাখেনি, কিন্তু হঠাৎ করে যখন চেষ্টা, তারা হয়তো রূপনা চাকমানি অনেক গবেষণা করেছে, তার কি ধরনের ভুল আছে, কোথায় সে দাঁড়ায়, কি এরকম অনেক রকম গবেষণা করেছে, কিন্তু যখন পিটার বাটলার ওই সুযোগটা নিয়েছে, যে তাকে দেয়নি, দিয়েছে এমন একজনকে যাকে নিয়ে হয়তো চীনের পড়াশোনায় ছিল না, এবং তিনি চমকে দিয়েছেন রীতিমতো। এটা কি একটা মাইন্ড গেম বলতে পারি কিনা আমরা, যে মিলি আক্তারকে খেলানো একেবারে সিলেবাসের বাইরে প্রশ্নটা চলে আসলো, যেটা আপনি বলছিলেন? না, সেটা তো অবশ্যই মাইন্ড গেম হতে পারে। সাথে আরেকটা বিষয় যে মিলি আক্তার ম্যাচ শেষে যেটা ইন্টারভিউ দিচ্ছিলেন, ওখানে বলছিলেন যে যখন লিগ হয়েছে, এবার ঘরোয়া লিগ যেটা চলছিল, ওই সময় মিলি আক্তারের সাথে পিটার বাটলারের আলাদা কথা হতো ম্যাচ শেষে বিভিন্ন সময়, এবং তিনি কনফিডেন্ট ছিলেন যে আমি যদি আসলে অস্ট্রেলিয়ার একাদশে মানে যাই অস্ট্রেলিয়া দলের সাথে, তাহলে একাদশে তিনি সুযোগ দেবেন, ওই কনফিডেন্টটা ছিল। তার মানে সে লিগে ভালো করছিল, ভালো করার পুরস্কারটা এখানে দিয়েছে। আর মিলির আর একটা সুবিধা হচ্ছে যে যদি হাইট বিচার করেন তাহলে রূপনার চেয়ে খানিকটা এগিয়ে আছে। তো ওই জায়গা থেকে এরকম বড় ম্যাচের প্রেসারটা তিনি নিয়েছেন এবং সাহসের সাথে সেটা মোকাবেলা করেছেন। আবার ম্যাচ শেষে তিনি এটাও বলছিলেন যে প্রথম
5-7 মিনিট কিছু ভুল হয়েছে। আপনি নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন যে একটা পর্যায়ে বলটা রিসিভ করতে গিয়ে পায়ের নিচ দিয়ে চলে গিয়ে সেটা কর্নার হয়ে গেছে। তো এই যে ভুলগুলো আবার বলছেন যে আমি পরের ম্যাচের জন্য আমি রিপ্লে গুলো দেখবো আমার ভুল কোথায় ছিল, যাতে উত্তর কোরিয়ার বিপক্ষে আর এই ভুল না করি সে ব্যাপারে আলাদাভাবে কাজ করব। তার মানে তার কনফিডেন্ট লেভেলটা কোথায় আছে, এটাই হচ্ছে বাংলাদেশ দলের মূল শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশের এই মেয়েদের মূল চালিকা শক্তি। যদি বলি যে কোনো অপোনেন্টকে তারা অপোনেন্ট হিসেবে দেখে না, কত বড় অপোনেন্ট ওইটা দেখে নেই। ওই একটা কথা বলতে হয় যে এই মেয়েগুলোর মানে আনিকাকে যদি একপাশে রাখেন, সে সুইডেনে বেড়ে উঠেছে, বাদ বাকি প্রত্যেকটা মেয়ের বেড়ে ওঠার গল্প কিন্তু একই রকম প্রায়। তারা যে কষ্টের ভেতর দিয়ে যে বাধাগুলো অতিক্রম করে এই পর্যায়ে আসে, তাদের কাছে না ওই চীন কত বড় প্রতিপক্ষ, উত্তর কোরিয়া কত বড় প্রতিপক্ষ, ওইটা তারা ভাবনাতে রাখে না। তাদের খেলতে হবে, ভালো খেলতে হবে, ভালো গেলে দেশের জন্য খেলবো। এই প্রেসারহীন খেলা, চাপ না নেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা। এবং আমাকে আশা জায়গাচ্ছে ওই জায়গাটা যে পরের দুটো ম্যাচে ভালো করবে বাংলাদেশের, শুধুমাত্র মেয়েদের মানসিক অবস্থা বা মানসিক দৃঢ়তাটাই আলাদাভাবে এগিয়ে রাখবে। কোচ পিটার বাটলার সবসময় আসলে ডিসিপ্লিনের ব্যাপারে কোনো রকম ছাড় দেন না। আমরা দেখেছি ঢাকা স্টেডিয়াম, কমলাপুরে তিনি একেবারে রাতের আধারেই প্র্যাকটিস শুরু হয়ে যেত, 4টা বাজে ঘুম থেকে উঠে 4:30টায় প্র্যাকটিস শুরু হয়ে যেত। এই যে দিনের পর দিন মেয়েরা এর সঙ্গে মানিয়ে নেয়া, এটাই কি এই মুহূর্তে যে সাফল্যের চূড়ায় যে বাংলাদেশ রয়েছে বা সাফল্য পাচ্ছে তার বড় একটা বিহাইন্ড দ্য সিন কিনা, কি বলবেন? অফকোর্স, মানে ডিসিপ্লিনের বাইরে তো কোনো কিছুই না। স্পোর্টস তো একটা মানে জীবনে ভালোভাবে চলতে গেলে সব জায়গায় ডিসিপ্লিন দরকার আছে, স্পোর্টসে আরো বেশি দরকার। এবং পিটার বাটলার যে এই যে ভোর বেলাতে হয়তো যখন আজান দিচ্ছে ঢাকা শহরে, ওই সময় তিনি সবাইকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন, সেখানে প্র্যাকটিস করছেন। সবাই যখন জেগে উঠে কাজে যাচ্ছে তখন তিনি প্র্যাকটিস করে আবার মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে আসছেন। এটাও হতো, নানান রকম সীমাবদ্ধতা আছে, মাঠ পাবেন কিনা, কখন পাবেন, এরকম নানান রকম যে ব্যাপারটা আছে, ফুটবল ফেডারেশন অনেক সীমাবদ্ধতার ভেতর থেকে তিনি কাজগুলো করতেন। পিটার বাটলার সম্পর্কে আমিও অনেক রকম ভাবে সমালোচনা করেছি, কিন্তু তিনি ভালো কোচ, এ নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আমার কাছে মনে হয় তো কাবরেরার আসলে তার কাছে মাঝে মাঝে ক্লাস নেওয়া উচিত বা তার কাছ থেকে কিছু শেখা উচিত, কিভাবে আসলে দল পরিচালনা করতে হয়, কিভাবে করতে হয়। তো ওই যে পিটার বাটলারের ওই সময় যে ঝামেলাটা হয়েছিল সাবিনাদের সাথে বা কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের সাথে, ঝামেলা হতেই পারে যে কোনো সিচুয়েশন, কিন্তু ঝামেলাটা কতটা সুচারুভাবে, কতটা ভালোভাবে আসলে ওটা সমাধান হলো, এটা ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছিল। দায়িত্বে থাকলে কিন্তু সেই সাবিনা বলেন, মাসুরা বলেন, কৃষ্ণা বলেন, যারা সঞ্জিদা বলেন, যারা এখন বাইরে আছে, তাদের পিটার বাটলার কিন্তু কখনো একাদশের বাইরে রাখতেন না, খেলাতেন। তার মানে সমস্যাটা তৈরি হয়েছিল, ওই সমস্যাটা সমাধানের দায়িত্ব ছিল ফুটবল ফেডারেশনের, সেটা করেনি। থাকলে হয়তো এই এশিয়ান কাপে আমরা যে পারফরমেন্সটা দেখছি, যেটা ভালো, ভালোর তো শেষ নেই, এর চেয়ে হয়তো আরো ভালো হতে পারতো। কিন্তু যেটা করেছেন পিটার বাটলার এখন পর্যন্ত, আমি তার কাজে একেবারে পুরোপুরি সন্তুষ্ট। কারণ তিনি যে ভালো কোচ, এটা তো করে দেখিয়েছেন। আমাদের দলের অনেক রকম সীমাবদ্ধতা আছে, আমাদের খেলোয়াড়দের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সেখান থেকে একটা দল হিসাবে গড়ে তোলা, তাদের কাছ থেকে পারফরমেন্স বের করে আনা, সেটা তো একজন কোচের মূল কাজ। এবং সেই কাজটা তিনি যে শতভাগ ভালোভাবে করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আপনি বলছিলেন, কোচ হাভিয়ার কাবরেরার কথা বলছিলেন, এবং ছেলেদের প্রসঙ্গটা আসলে নিঃসন্দেহে চলে আসে। হামজা চৌধুরী আসার পর আমরা যেভাবে দেখছিলাম বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে সবার যে উন্মাদনা, কিন্তু আলটিমেটলি যদি রেজাল্ট না আসে সেখানে তো সেই উন্মাদনা বেশি দিন থাকবে না। এবং এই যে মেয়েরা আজকে এশিয়ান কাপটা খেলছে, যদি কিন্তু এই সমীকরণটা যদি বাদ দিই, বাংলাদেশেরও কিন্তু এশিয়ান কাপটা খেলা উচিত ছিল। কারণ আমরা প্রত্যেকটা ম্যাচ একেবারে তীরে গিয়ে তরি ডুবিয়েছে, এবং সেখানে একাদশ বাছাইয়েরও একটা ব্যাপার ছিল, সেটা নিয়েও প্রশ্ন করা হয়। ছেলেরা তো নিশ্চয়ই ম্যাচটা দেখছে, সবাই দেখছে। আমরা তো হয়তো সৌদি আরবেও খেলতে পারতাম 2027 সালে। সেই জিনিসটা নিয়ে কি একটু আফসোস হচ্ছে কিনা সাদাত? এটা আমার বরাবরই আফসোস হয়। আপনারা একেবারে শুরুতে মার্চে যখন ইন্ডিয়ার মাটি থেকে প্রথম ম্যাচটা খেললো এশিয়ান কাপ বাছাই পর্ব কাবরেরার অধীনে, ওই ম্যাচটাই তো আমরা জিতে বের হয়ে আসতে পারতাম। প্রথম 15-20 মিনিটে দুটো গোল, তো সেগুলো হয়নি। একাদশ নির্বাচন বলেন, কৌশল বলেন, ওইটাই তো বললাম যে আপনি কাবরেরা যদি বাটলারের এই কৌশলগুলো দেখে, কিভাবে করছে একটা দল পরিচালনা, কতটা কঠোর হতে হয়, নিরপেক্ষ ভাবে কাজ করতে হয়। আমরা বারবারই সিন্ডিকেটের কথা বলি, আমরা এই মানে সমস্যার কথা বলি যে তিনি পক্ষপাতমূলক ভাবে একাদশ করেন, পক্ষপাতমূলক ভাবে হয়তো মানে ঠিক কাজটা করেন না। এই যে ভুলগুলো থাকে, ভুলের খেসারতটাই তো শেষ পর্যন্ত বাংলাদেশ দেয়। বা বাংলাদেশ হয়তো ড্র করা ম্যাচ শেষ পর্যন্ত হেরে গেছে, দেশের মাটিতে আমরা দেখেছি এগুলো। তো অনেকগুলোই ব্যাপার থাকে যেটা একজন কোচের
ওপরে নির্ভর করে কোচ কতটা দক্ষ, কতটা কৌশলী, কোন মুহূর্তে কোন সিদ্ধান্তটা নিতে হবে। এটা একজন ভালো কোচ সিদ্ধান্ত নিতে পারলে সেটা হয়। ওই আফসোসটা তো থাকবেই যে আমাদের এবার ছেলেদের যেটা এশিয়ান কাপে খেলার জন্য যে গ্রুপটা ছিল, এটা তো আমি মনে করি যে আগামীতে আবার কবে এইরকম গ্রুপ আসবে আমি জানি না। এবার একটা ভালো চান্স ছিল এবং ফুটবল ফেডারেশন যদি অনেক আগে থেকে সেই সিদ্ধান্তটা নিত বা ওইভাবে এগোতো তাহলে ভালো ছিল। ইভেন শুধু জাতীয় দল না, আপনি যদি অনূর্ধ্ব 23-এর কথা বলেন, যেটাতে এই যে মোরসালিন ক্যাপ্টেন্সি করলো, ওই টুর্নামেন্টটাতে ওই বাছাই পর্বেও তো বাংলাদেশের একটা ভালো চান্স ছিল, কিন্তু আগে থেকে কোনো পরিকল্পনা লম্বা নেই, একটা পরিকল্পনা দরকার ছিল নিঃসন্দেহে সাদাত। আমরা ভবিষ্যতে সেই পরিকল্পনাগুলো আরো ভালো আশা করছি। করা হেডমাস্টার হতে হবে। একটু কথা বলতে চাই, মেয়েদের আরো দুটো ম্যাচ রয়েছে, এখন আমরা একটু বেশি করে স্বপ্ন দেখছি, আশা করছি। আমরা ধরে নিয়েছিলাম হয়তো চায়নার বিপক্ষে বাংলাদেশ ডজন খানেক গোল খাবে, সেটাই সবাই আসলে বলছিল, কিন্তু মেয়েরা আসলে বেশ দারুণ একটা দুর্দান্ত মুগ্ধতা ছড়িয়েছে। একই সঙ্গে যদি বলি 6 তারিখে উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে, যারা কিনা উজবেকিস্তানকে 3-0 গোলে হারিয়েছে। এরপরে বাংলাদেশের ম্যাচটা রয়েছে সেই উজবেকিস্তানের বিপক্ষে। এই মুহূর্তে আপনি সম্ভাবনাটা কি দেখছেন? এখান থেকে আমরা কি পেতে পারি, অথবা আমরা কি এর বাইরে অন্য কোনো চিন্তা করছি কিনা? সম্ভাবনাটা আমি একটু ভালোভাবেই মানে বড়সড় সম্ভাবনা বা স্বপ্নই দেখছি, কারণ বাংলাদেশ যেহেতু 2-0 গোলে হেরেছে, উজবেকিস্তান হেরেছে 3-0 গোলে। এখন বাংলাদেশের এই পারফরমেন্সটা বা এই মানসিকতা ধরে রেখে যদি উত্তর কোরিয়ার বিপক্ষে এই রকম ব্যবধান বা এর চেয়ে কম ব্যবধানেও বাংলাদেশ হারে ধরলাম, এবং অন্য ম্যাচে যদি চীনের কাছে উজবেকিস্তান যদি একটু বড় ব্যবধান হারে, তাহলে কিন্তু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকলো। এবং শেষ ম্যাচটা 9 তারিখে যখন পার্থে বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, ওই ম্যাচটা যদি জিততে পারে সেটা তো তাহলে খুবই ভালো। যদি ড্রও করে তারপরেও কিন্তু বাংলাদেশ খানিকটা হলে গ্রুপের তৃতীয় হওয়ার একটা চান্স থাকে, কারণ এখানে 3টা গ্রুপ থেকে 3 দুগুণ 6টা দল যাবে হচ্ছে কোয়ার্টার ফাইনালের সাথে আরো দুটো দল তো লাগে কোয়ার্টার ফাইনালে, সেই তৃতীয় সেরা দল হিসেবে এই 2 গ্রুপ থেকে আরো দুটো দল যাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি উজবেকিস্তানকে হারাতে পারে, এবং হারানো সম্ভব, আমি উত্তর কোরিয়ার সাথে ওই ম্যাচের উজবেকিস্তানের ম্যাচের হাইলাইটসটা দেখেছি, মনে হয়েছে যে আসলে এই বিশেষ করে বাংলাদেশের চীনের বিপক্ষে পারফরমেন্সের পরে যে উজবেকিস্তানকে বাংলাদেশ হারানোর ক্ষমতা রাখে, সেটা হলে কিন্তু তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার খুবই ভালো সম্ভাবনা আছে। কিন্তু এই যে সম্ভাবনা, এই যে স্বপ্ন, এই চাপগুলো আমার ধারণা পিটার বাটলার মোটেও দিতে চাইবেন না মেয়েদের মধ্যে। আমরাও চাই যে মেয়েরা স্বাভাবিকভাবে যে খেলাটা খেলছে শুধু এই পারফরমেন্সটা ধরে রাখলে শেষ পর্যন্ত দেখা যাবে যে কোয়ার্টার ফাইনালে যদি চলে যায় তাহলে তো অলিম্পিক কোয়ালিফাই করা, তারপরে আরো বড় স্বপ্ন সেটা 2027 বিশ্বকাপেও বাংলাদেশ খেলতে পারে কিনা। এগুলো অনেক বড় স্বপ্ন, অনেক বড় ব্যাপার, কিন্তু অত বড়র দিকে আগে যাওয়া দরকার আমরা নেই। একটা ম্যাচ করে নিঃসন্দেহে আগাবো সেই প্রত্যাশা করছি। একটু ব্যক্তিগত সাফল্য কিংবা ব্যক্তিগত সম্ভাবনা নিয়ে সাদাত কথা বলতে চাই একেবারে ছোট্ট করে। ঋতুপর্ণার যে শট আমরা দেখেছি বা অন্যান্য কয়েকটা ফুটবলারের প্রশংসা করেছেন চায়নার কোচ, সেখানে আমরা কি এই মেয়েদেরকে নিয়ে ইউরোপীয় কোনো ক্লাব কিংবা সেই জায়গাটায় কি তারা এখন ডিজার্ভ করেন কিনা? তাদেরকে তো এটাও একটা মঞ্চ, ব্যক্তিগতভাবে সাফল্য দেখানো, দৃষ্টি কারা, সেটা আমরা আশা করতে পারি কিনা? অবশ্যই আশা তো করাই যায়, এবং মানে আশা অনেক আগেই। ঋতুপর্ণার যে মাপের খেলোয়াড়, আমি বলছি না ইউরোপের খুব সেরা কোনো ক্লাবে বা এতে, কিন্তু যে কোনো একটা পর্যায়ে বাংলাদেশের গন্ডি পেরিয়ে বা ভুটানের যে লিগে খেলে সেখান থেকে অন্য কোনো ভালো দেশের ভালো লিগে খেলার যোগ্যতাটা ঋতুপর্ণার আছে। অন্য অনেক খেলোয়াড়ই আছে, কিন্তু এইরকম একটা মঞ্চ থেকে যেখানে এশিয়ার সেরা 12টা দেশ খেলছে, এবং অন্য বিভিন্ন দেশের এশিয়ার বড় বড় ক্লাব বলি, ইউরোপের ক্লাব বলি, নজর তো রাখেই কোন খেলোয়াড়টা কেমন খেলছে, যদি তাকে এভাবে পাওয়া যায়। তো সেখান থেকে যদি ঋতুপর্ণার ভাগ্য খুলে যায় সেটা তো খুবই ভালো, কারণ বাংলাদেশ থেকে ওই রকম এজেন্ট বলি বা যারা আসলে এরকম সংযোগগুলো করে দেয় বিভিন্ন ক্লাবের সাথে, তাদের সাথে চুক্তি করানো, ওইটার খানিকটা সীমাবদ্ধতা আছে। কিন্তু এইরকম একটা মঞ্চ থেকে যদি আসলে সেই সম্ভাবনাটা তৈরি হয় এবং ঋতুপর্ণারা সেটা কাজে লাগাতে পারে, সঙ্গে ফুটবল ফেডারেশন হেল্প করতে পারে এই কাজগুলোতে, আমরা আশা করছি তাদেরকে ইউরোপে মতো জায়গায় দেখতেই পারি। সেটা আসলে হওয়া সম্ভব যেভাবে মেয়েরা আসলে এশিয়ান কাপটা খেলছে। আবু সাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।